লেখক শুভেন্দু খানের চোরা স্রোত। বাবিন, তুমি এখানে, আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজে মরছি। আমি সুদর্শন, ডাকনাম বাবিন। রবিবার, ছুটির দিন। দুপুরে খাওয়া দাওয়া সেরে আমি চিলেকোঠার ঘরে একটা হাত মাথার ওপর রেখে অলসভাবে শুয়েছিলাম। পরনে একটা মেরুন রঙা টি শার্ট আর নীল রঙের বারমুডা। বুকের ওপর খুলে রাখা অ্যালবাম। আনমনেই অ্যালবামের পাতা উল্টে পাল্টে দেখছিলাম বাবা মায়ের ছবি, আমার জন্মদিনের নানা ছবি, আমার বেড়ে ওঠা, পুরীতে ঘুরতে যাওয়ার কিছু ছবি। ছবিগুলো দেখতে দেখতে ফিরে ফিরে আসছিল পুরানো দিনের স্মৃতি। এক একটি ছবির সাথে ধরা আছে যেন হাজারো কথা, হাজারো মুহূর্ত। আচমকা ছন্দা কাকিমার গলার স্বরে রীতিমতো চমকে উঠলাম। তড়াক করে লাফিয়ে বসলাম চৌকিতে। ছন্দা কাকিমা মাত্র কয়েক মাস হলো আমাদের 2 তলা বাড়ির নিচের তলায় ভাড়াটে হিসেবে এসেছে। একেবারে ছোট পরিবার দেখেই বাবা নিচের তলাটা ভাড়া দিয়েছিলেন। নিঃসন্তান দম্পতি। ছন্দা কাকিমার স্বামী অর্ণববাবু হ্যান্ডিক্যাপড। মার কাছে শুনেছিলাম বছর 7 আগে একটি অ্যাক্সিডেন্টে অর্ণববাবুর বাদিকের পা কেটে বাদ দিতে হয়। ভালো চাকরি করতেন, পা বাদ যাওয়ার পর আর চাকরিতে যোগ দিতে পারেননি। তবে শুনেছিলাম অফিস থেকে মোটা অঙ্কের সহায়তা পেয়েছিলেন। বেশ কিছু টাকাও পেয়েছিলেন ইন্স্যুরেন্স কোম্পানি থেকে। সেই ভাঙিয়ে সংসার চলে। ইনকাম বলতে অর্ণববাবু হুইল চেয়ারে বসে সকালে আর বিকালে 2 ব্যাচে সামান্য কয়েকটা টিউশন করেন। আশেপাশের বাড়ি থেকে বাচ্চারা পড়তে আসে। প্রথম কয়েকটি টিউশনই মা জোগাড় করে দিয়েছিলেন। 1-2 থেকে এখন প্রায় 10-12 জন 2 ব্যাচে পড়ে। ছন্দা কাকিমাও অবসরে কয়েকটি বাড়িতে বাচ্চাদের আঁকা শেখায় বলে জানি। এই কয়েক মাসের মধ্যে ছন্দা কাকিমা মিশুকে স্বভাবের জন্য বাড়ির সবার সাথে ভাব জমিয়ে নিয়েছে। আমাদের বাড়ির সব জায়গায় ছন্দা কাকিমার অনায়াস যাতায়াত। আমার মাও খুব ভালোবাসেন ছন্দা কাকিমাকে। বাড়িতে নতুন কিছু রান্না হলে 1 বাটি বরাদ্দ থাকে ছন্দা কাকিমাদের জন্য। ছন্দা কাকিমাও এটা সেটা করে মার হাতে 1 বাটি তুলে দিয়ে বলে, এটা বাবিনের জন্য। মা হাসতে হাসতে মজা করে বলেন, শুধু বাবিনের জন্য? আমরা বুঝি কেউ নই? মিষ্টি হেসে ছন্দা কাকিমা জড়িয়ে ধরে মাকে। তোমরাই তো আমার সব গো, তোমরা ছাড়া আমার আর আছে কে? সুন্দরী মহিলা বলতে যা বোঝায় ছন্দা কাকিমা এক অর্থে তাই। বয়স 40-এর কাছাকাছি, সুঠাম স্বাস্থ্য, শরীরের বাঁধুনি দেখার মতো, পানপাতার মতো মুখ, ঘন কালো চুল পাহাড়ি ঝর্ণার মতোই কাত ছাপিয়ে নেমে এসেছে পিঠের ওপর। হাসলে বাদিকের গালে টোল পড়ে। সাজতে খুব ভালোবাসে। নাকে নাকছাবি, কানে বাহারি ঝুমকো দুল। অল্প সাজেও ছন্দা কাকিমাকে অসামান্য দেখায়। ছন্দা কাকিমার মধ্যে আলাদা একটা চটক আছে, কোথাও যেন বাড়তি একটা আকর্ষণ। ঠিক যেমনটা থাকে একটা পাহাড়ি ফুলের মধ্যে, অনেকটা ঠিক চুম্বকের মতো টেনে রাখে, টান দিয়ে রাখে। ছন্দা কাকিমাকে দেখলেই আমার 18 বছরের অবিন্যস্ত যৌবন কেমন যেন শিরশির করে ওঠে, চঞ্চল হয়ে ওঠে, উদ্দাম হয়ে ওঠে শরীরের সমস্ত লোহিত কণিকা। আমার মোবাইলে ভোর 6টায় অ্যালার্ম দেওয়া থাকে। ভোর 6টায় আমার না উঠলেও চলে, শুধু ছন্দা কাকিমাকে এক ঝলক দেখার জন্যই ভোর 6টার সময় উঠে বারান্দায় দাঁড়িয়ে থাকি। আমার ঘরের বারান্দা থেকে নিচের তলার বাগানটা পরিষ্কার দেখা যায়। কিছুটা জায়গা সিমেন্টে বাঁধানো, আর কিছুটা ফাঁকা জমি। এই ফাঁকা জমিতে আছে কয়েকটা বাহারি গাছ, একটা হাসনুহানা, কয়েকটি বেলি, টগর আর 2 পাটি ফুলের গাছ। সবই অযত্নে বেড়ে ওঠা। বাবা মেলা থেকে ফুলের গাছ এনে লাগিয়েছিল। যত্নের অভাবে কালের নিয়মে আপন খেয়ালেই বেড়ে উঠেছিল ফুলের গাছগুলো। ছন্দা কাকিমার স্নেহের হাতের পরশে এই কয়েক মাসে গাছগুলোয় যেন লালিত্য এসেছে। ছন্দা কাকিমা ভোরবেলায় অর্ণববাবুকে হুইল চেয়ারে বসিয়ে বাগানে নিয়ে আসে। বাঁধানো জায়গাটায় রোদের দিকে পিঠ ফিরিয়ে বসিয়ে দিয়ে নিজের কাজ করতে থাকে ছন্দা কাকিমা। অর্ণববাবুকে দেখি হুইল চেয়ারে বসে বই বা খবরের কাগজ পড়েন। ছন্দা কাকিমা বালতিতে জল ভরে মগে করে গাছগুলোয় জল দিতে থাকে। আমার চোখ চলে যায় ছন্দা কাকিমার দিকে। গমের মতোই সাদা উন্মুক্ত পিঠ, শরীরের নিটোল ভাঁজ, ঘাড়ের ওপর ঝুলে থাকা জুঁই ফুলের মতো মিনি খোপা আমার সদ্য যৌবনে পা দেওয়া বেহিসেবি শরীরের দামাল রক্তে মাতন ধরায়। বুকের মধ্যে বাজতে থাকে দ্রিম দ্রিম দ্রিম। বারান্দায় দাঁড়িয়ে চোখের আদিম নেশা নিয়ে দেখতে থাকি ছন্দা কাকিমার শরীরের পাহাড়ি ভাঁজ, শাড়ির ফাঁক দিয়ে কাঠবেড়ালির মতো লাফিয়ে ওঠা উন্নত বুক, ব্রাউনিয়ান মোশানের মতোই শরীরের প্রতিটি শিরায় শিরায় ছুটে বেড়ায় দুরন্ত লোহিত কণিকা। গাছে জল দিতে দিতে মাঝে মাঝে ছন্দা কাকিমা সিন্ধু সারসের মতো ঘাড় ঘুরিয়ে বারান্দার দিকে তাকালে
চোখে চোখ পড়ে যায়। মিষ্টি একটা হাসি দেয় ছন্দা কাকিমা। আমি দেখতে থাকি ছন্দা কাকিমার গোলাপি ঠোঁটের আটলান্টিক ঢেউ দুহাত বাড়িয়ে যেন আহ্বান করছে আমায়। ইচ্ছে হয় আমার 18 বয়সী উদ্দাম যৌবনের পুরুষালী ঠোঁট মিশিয়ে দিই ছন্দা কাকিমার গোলাপি ঠোঁটে। আমার সারা শরীরে হিস হিসিয়ে ওঠে কালকে উঠে। আমাদের সারা বাড়িতে অনায়াস যাতায়াত থাকলেও ভরদুপুরে ছন্দা কাকিমা কখনো আমার চিলেকোঠার ঘরে আগে আসেনি। তাই ছন্দা কাকিমাকে চিলেকোঠার ঘরে দেখে অবাক হয়েছিলাম বইকি। চমকে মুখ ফিরিয়ে তাকিয়ে দেখি ছন্দা কাকিমার কপালে মুক্তোর দানার মতো বিন্দু বিন্দু ঘাম। নেশাগ্রস্তের মতো তাকিয়েছিলাম ছন্দা কাকিমার মুখের দিকে। শাড়ির আঁচলে কপালের ঘাম মুছতে মুছতে ছন্দা কাকিমা জিজ্ঞেস করে, ভরদুপুরে না ঘুমিয়ে করছো কি? ছন্দা কাকিমার কথা যেন ঠিকমতো কানে আসে না। মুহূর্তে আমার চোখ চলে যায় ছন্দা কাকিমার শাড়ির ফাঁক দিয়ে কাঠবেড়ালির মতো লাফিয়ে ওঠা পাহাড়ি বুকে। সারা শরীর হিস হিসিয়ে ওঠে, বুকের মধ্যে কাঁপন ধরায়। অ্যালবাম ভাঁজ করে পাশে রেখে বলি, তেমন কিছু না, অ্যালবামে ছবিগুলো দেখছিলাম। আপনি ঘুমাননি? আবার আপনি? তোমাকে বলেছি না আমাকে একদম আপনি বলবে না। আপনি কেমন যেন পরপর লাগে। আমি তোমাদের পর নাকি? আমাকে তুমি বলবে কেমন? কথাটা আগেও কয়েকবার বলেছিল ছন্দা কাকিমা, তবু জিভের জড়তার জন্য আমি আপনি থেকে তুমিতে আসতে পারিনি। অথচ এই কথাটা শুনলে বুকের হৃদস্পন্দন কেমন যেন বেড়ে যায়। ঘাড় নেড়ে বলি, আচ্ছা এবার থেকে শুধু তুমি। এই তো একদম লক্ষ্মী ছেলে। আমি কি তোমার পর নাকি যে আপনি বলবে? কথাটা বলে ছন্দা কাকিমা চার পেয়ে ছোট চৌকির উপর আমার পাশে এসে বসে। ইস, কি ঘেমে গেছো গো, আর যা রোদ পড়েছে। আমি হাতের তালু দিয়ে ঘাম মুছতে যেতেই এগিয়ে আসে ছন্দা কাকিমা। শাড়ির আঁচলে ঘাম মুছিয়ে দিতে দিতে বলে, এবার খুব গরম পড়েছে। তোমাদের চিলেকোঠায় একটা পাখাও নেই, একটা পাখা লাগিয়ে নিতে পারো তো। মুহূর্তে আমার সারা শরীরে শিহরণ খেলে যায়। আমার কাঁধে ছন্দা কাকিমার হাত। গোলাপি ঠোঁট থেকে আমার 18 বয়সী পুরুষালী ঠোঁটের দূরত্ব মাত্র কয়েক ইঞ্চি। ব্লাউজের ফাঁকে পাহাড়ি উপত্যকায় তখন অজানার আহ্বান। আমার সারা শরীরে ছন্দা কাকিমার গায়ের গন্ধ। সদ্য ঘুম ভাঙা এক ক্ষুধার্ত নেকড়ের মতো পাকস্থলীর প্রতিটি কোষে কোষে জেগে উঠেছে আদিম ক্ষুধা। সারা শরীর শিরশির করছে, হিস হিস করছে গোখ্র সাপ। যেন এক অজানা জ্বরে থরথর করে কাঁপছি। নেশাগ্রস্ত চোখে তাকিয়ে থাকি ছন্দা কাকিমার চোখের দিকে। আমার সে চোখ বিশৃঙ্খল মাকড়সার মতোই, ছন্দা কাকিমার গমের মতো ফর্সা কপাল, টিয়া পাখির মতো নাক, ফুলের পাপড়ির মতো একজোড়া ঠোঁট, পানপাতার মতো চিবুক ছাড়িয়ে ধীরে ধীরে নিশ্চুপে নেমে আসে ছন্দা কাকিমার পাহাড়ি উপত্যকায়। বন্য বিড়ালের মতোই আমার দুচোখ তখন নিঃশব্দে মেপে নিচ্ছে ছন্দা কাকিমার নারী শরীরের প্রতিটি ভাঁজ। সম্বিত ফিরে পাই ছন্দা কাকিমার কথায়। কি গো, অমন করে দেখছো কি? ভূতে ধরলো নাকি? কথাটা বলি আমাকে আলতো ঠেলা দিয়ে হাসতে থাকে ছন্দা কাকিমা। আমি উত্তর দিতে পারি না কথাটার। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে বলি, এবার সত্যি খুব গরম পড়েছে। কাগজে বলছে গরম আরও বাড়বে। ছন্দা কাকিমার পাশে পড়ে থাকা অ্যালবামটা হাতে নিয়ে বলে, দেখি কি রকম ছবি। পায়ের ওপর পা তুলে বাবু হয়ে বসে ছন্দা কাকিমা অ্যালবামের পাতা উল্টিয়ে একের পর এক ছবি দেখতে থাকে। আমি গিরগিটির মতোই নিঃশব্দে মেপে চলি ছন্দা কাকিমার নারীর শরীরের পাহাড়ি উপত্যকা। আমার ছোটবেলার একটা ছবি ছিল, ঠিক কত বয়সের ছবি মনে নেই, 5 কিংবা 6 হবে হয়তো। সাদা কালো ছবি। ছন্দা কাকিমা দেখলাম খুব মনোযোগ দিয়ে ছবিটা দেখছে। ছোটবেলায় কি সুন্দর দেখতে ছিলে তুমি? আমার মাথায় দুষ্টু বুদ্ধি খেলে গেল। এখন তাহলে সুন্দর নয় বলছেন? ছন্দা কাকিমা চোখ পাকিয়ে বলে, আবার আপনি? এবার লজ্জায় পড়ে যাই আমিও, হাসতে থাকি। মুখ থেকে বেরিয়ে গেছে, স্লিপ অফ টাং। আচ্ছা এবার বলো, এখন তাহলে আমি সুন্দর দেখতে নই? অ্যালবাম থেকে মুখ তুলে ছন্দা কাকিমা আমার দিকে চেয়ে থাকে। বড় অদ্ভুত সে দৃষ্টি। তুমি সব সময় সুন্দর। কোনো নারীর মুখে চেহারার প্রশংসা কার না ভালো লাগে? ছন্দা কাকিমার মুখে কথাটা শুনে আমার বুকের ছাতি 32 ইঞ্চি হয়ে গিয়েছিল। ছন্দা কাকিমাকে দেখলাম আবার অ্যালবামে মনোনিবেশ করেছে। আমার বিভিন্ন ফটোগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেখছে। ছোট বয়সে পুরীতে ঘুরতে যাওয়ার একটা ছবি ছিল সমুদ্রের ধারে দাঁড়িয়ে। অ্যালবাম থেকে ছন্দা কাকিমা ফটোটা বের করে বলে, এটা কি পুরীতে বেড়াতে যাওয়ার ফটো? হ্যাঁ, ছোটবেলায় গিয়েছিলাম পুরীতে বাবা মায়ের সাথে। এই ছবিটা আমার কাছে রাখলাম, তুমি কি রাগ করবে? রাগ করার কি আছে, রাখো না তুমি। কিন্তু এটা তো খুব ছোট বয়সের ছবি, সেই জন্য নিলাম। কিন্তু আমার ছবি রেখে তুমি কি করবে?
হাসতে হাসতে ছন্দা কাকিমা বলে, ছবিটা আমার বেশ মনে ধরেছে, একেবারে রাজপুত্তুর লাগছে তোমায়। তাই এখন বুঝিয়া রাজপুত্তুর নই? আমার গালে একটা জোর চিমটি কেটে ছন্দা কাকিমা বলে, তুমি এমনিতেই রাজপুত্তুর, বুঝলে হাদারাম। কথাটা বলে উঠে দাঁড়ায় ছন্দা কাকিমা। আমি আসি, মেলা কাজ বাকি আছে, কয়েকদিন পর তোমার ছবি তোমায় ফেরত দিয়ে দেব, কেমন? ছন্দা কাকিমা চলে যায়। আমার চোখ আটকে থাকে ছন্দা কাকিমার গমের মতোই সাদা পিঠ, লোকাট মেরুন ব্লাউজে। এরপর কেটে যায় 4-5টা দিন। কলেজে আমিও ব্যস্ত হয়ে পড়ি। উইকডেজে আমি একদম ফাঁকা থাকতে পারি না। সারাটা দিন কলেজে, বিকালে টিউশন পড়তে যাওয়া, নিজের টিউশনই আছে, সময় একদম পাই না বললেই চলে। তার উপর আছে রকে বন্ধুদের সাথে আড্ডা। ফিরতে ফিরতে 8টা 8:30 বেজেই যায়। ছন্দা কাকিমার সাথে মাঝে আর কথা হয়নি, যদিও ভোর 6টায় উঠে বারান্দায় দাঁড়িয়ে থাকাটা আমার নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। সেদিন ছিল শুক্রবার, আমিও যথারীতি বারান্দায় দাঁড়িয়ে আছি। সূর্য উঠেছে কিছুক্ষণ আগেই। রোদের তেজ তখনও তেমন দাপট দেখাতে শুরু করেনি। নরম মিঠে রোদ ছড়িয়ে পড়েছে আমাদের বাড়ির বারান্দায়, হালকা বাতাস দিচ্ছে, খাদ্যের সন্ধানে বেরিয়ে পড়েছে পাখিরা। এত ভোরেও আমাদের মফস্বলী রাস্তায় ব্যস্ততা চোখে পড়ার মতো। কেউ বা বেরিয়েছে মর্নিং ওয়াকে, পায়ে সাদা কেডস, শর্ট প্যান্ট আর একটা টি-শার্ট পরে দৌড়চ্ছে কেউ কেউ। সাইকেলে চেপে কাগজওয়ালা দুধওয়ালাদের হাঁকাহাঁকি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। বেশ কিছুটা সময় কেটে যায়, ছন্দা কাকিমার দেখা নেই। মনটা খারাপ হয়ে যায়, কি জানি কারো কিছু হলো নাকি। এই প্রথম ছন্দা কাকিমাকে ভোরবেলায় দেখলাম না। আমার কলেজের তাড়া ছিল, বেশিক্ষণ আর দাঁড়িয়ে থাকতে পারিনি। ওদিকে ভেতর থেকে মার হাঁকডাক শুরু হয়ে গেছে, কি রে বাবিন, এখনো উঠিসনি? কত বেলা হয়ে গেছে, চা বসিয়েছি, দরজাটা খোল। মেজাজটা খিচড়ে গেল, দরজা খুলে বাইরে আসি। কি হলো কি, সাত সকালে এত চিৎকার করছো কেন? চিৎকার করব না, কত বেলা হয়ে গেল, এখনো ঘুমাচ্ছিস? কলেজ আছে তো? সে তো এখনো দেরি আছে। স্নান খাওয়া দাওয়াটা কখন করবি শুনি? কথায় কথা বাড়ে, মায়ের সাথে কথা বাড়িয়ে লাভ নেই, ক্যাসেট বাজতেই থাকবে, তাই আর কথা বাড়াইনি। ঘরে ঢুকে ফ্রেশ হয়ে খাওয়া সেরে কলেজের ব্যাগ নিয়ে বেরোতে যাব, একতলার সিঁড়ির মুখে ছন্দা কাকিমার সাথে দেখা হয়ে গেল। ছন্দা কাকিমা সিঁড়ি ভেঙে উপরে উঠছে। আমাকে দেখে ছন্দা কাকিমার এক মুখ হাসি। কলেজ বেরোচ্ছ নাকি বাবিন? হ্যাঁ, আজ 10টায় প্রথম ক্লাস। কি সুন্দর লাগছে ছন্দা কাকিমাকে। সকালে স্নান সেরে নিয়েছে, একরাশ ভিজে চুল পিঠের ওপর ঝাউ পাতার মতোই ছড়ানো, পরনে লাল পেরে শাড়ি, লাল ব্লাউজ, কপালে বড় একটা সিঁদুরের লাল টিপ, হাতে পুজোর থালা। আজ সকালে তোমাকে বাগানে দেখলাম না যে? ও এই ব্যাপার, আমাকে সকালে লুকিয়ে লুকিয়ে দেখো বুঝি? আচমকা এরকম একটা প্রশ্নে আমার মতো 18 বয়সী বেহিসেবি বকে যাওয়া ছেলেও বেশ অপ্রস্তুত হয়ে পড়লাম। ঠিক কি বলবো বুঝতে পারছিলাম না, মুখে কথা জোগাচ্ছিল না। আমতা আমতা করে বললাম, না মানে সকালে রোজ দেখি তো তোমাকে বাগানে ফুল গাছগুলোয় জল দিতে, আজ আর গাছগুলো জল পেল না, তৃষ্ণার্ত থেকে গেল। ব্যাপারটা সহজ করে দিল ছন্দা কাকিমাই। আজ কালী মন্দিরে গিয়েছিলাম, মন্দিরে পুজো দিয়ে এলাম, তোমার নামেও পুজো দিলাম। হাঁ করো তো দেখি, চরণামৃতটা খেয়ে নাও। আমি হাঁ করতে একটি ছোট কাঁসার গ্লাস থেকে আমায় চরণামৃত খাইয়ে কপালে একটা চন্দনের ফোঁটা দেয় ছন্দা কাকিমা। আমার লোহিত কণিকায় তখন ছন্দা কাকিমার শরীরে শিশির গন্ধ। সে গন্ধ পুরুষালী শরীরে নেশা ধরায়, মহুয়ার গন্ধের মতোই মাতাল করে। মাত্র কয়েক ইঞ্চি দূরেই এক নারী শরীর, পাহাড়ি ঝর্ণার মতোই তার আকর্ষণ, ঝাঁপিয়ে পড়তে ইচ্ছে করে। অনায়াসে এক হাতে দৃঢ় বেষ্টনীতে জড়িয়ে ধরা যায় ছন্দা কাকিমার উন্মুক্ত নরম কোমর, ঠোঁটের পর নামিয়ে আনা যায় ঠোঁট, সিন্ধু সারসের বক্র গ্রীবায় মিশিয়ে দেওয়া যায় সামুদ্রিক লোনা স্বাদ। সম্বিত ফিরে পাই ছন্দা কাকিমার কথায়, আরে হা করো, পুজোর প্রসাদ তো খেয়ে নাও। কথাটা বলে আমাকে কোনো সুযোগ না দিয়েই ছন্দা কাকিমা আমার মুখে একটা সন্দেশ পুড়ে দেয়, সন্দেশের একটা টুকরো মাখিয়ে দেয় গালে। হো হো করে হাসতে থাকে ছন্দা কাকিমা। বেশ হয়েছে, বেশ লাগছে তোমায়। কথাটা বলে আর দাঁড়ায় না ছন্দা কাকিমা। যাই, তোমার মাকে প্রসাদ দিয়ে আসি। আমি অপ্রস্তুতের মতো বেবাক দাঁড়িয়ে থাকি, তাকিয়ে থাকি ছন্দা কাকিমার দিকে। রুমালে মুখটা মুছে নিয়ে আমি নিচে নেমে আসছিলাম, পেছন থেকে ছন্দা কাকিমার ডাক শুনি আবার, বাবিন, তোমার কি আজ একটু সময় হবে? কেন গো, কিছু আনার আছে? আজ একটু মার্কেটে যেতাম, কিছু জামাকাপড় কেনার ছিল। আমি তো এদিকের বিশেষ কিছু চিনি না তেমন, তুমি গেলে ভালো হতো। আজ তো কলেজ আছে। আচ্ছা থাক তবে, আমি একাই না হয় চলে যাব।
কলেজ আছে কথাটা আমি বললাম বটে, কিন্তু ছন্দা কাকিমার সাথে ঘোরার লোভ সামলাতে পারছিলাম না। মুখ দিয়ে বেরিয়ে গেল, কখন যাবে তুমি? যখন তোমার সময় হবে, দুপুরে হলে ভালো হয়। আমি হিসেব কষে দেখলাম আজ এসপি স্যারের ফিজিক্সের ক্লাসটাই ইম্পর্টেন্ট, বাকিগুলো কাট মারলেই হবে, কারো থেকে নোট নিয়ে নিলেই হলো। এরম কতই তো কলেজ কাট করি। ছন্দা কাকিমাকে জিজ্ঞেস করি, কোথায় যাবে তুমি কেনাকাটা করতে? হকার্স কর্নারে যেতে পারো, ভ্যারাইটি পাবে আর দামও কম। বিগ বাজারে গেলে ব্র্যান্ডেড জিনিস হয়তো পাবে, কিন্তু অনেক বেশি দাম। আমি অত শত জানি না বাপু, তুমি যেখানে নিয়ে যাবে সেখানেই যাব। কথাটা বলে হাসতে থাকে ছন্দা কাকিমা। সে হাসি ছড়িয়ে পড়ে আমার মুখেও। যদি জাহান্নামে নিয়ে যাই? তুমি নিয়ে গেলে সেখানেই যাব হাসি মুখে। আমার কলেজের তাড়া ছিল, তাই আর কথা বাড়ালাম না। আচ্ছা, আমি 1:30টার সময় স্টেশন ধারের হকার্স কর্নারে দাঁড়িয়ে থাকবো, 1:30টার সময় চলে এসো। অত বড় জায়গায় তোমাকে খুঁজে পাবো কি করে? ফোন আছে তো, আমাকে ফোন করে নিলেই হলো। আমি স্টেশন টিকিট কাউন্টারের মুখে দাঁড়িয়ে থাকবো, তোমার অসুবিধা হবে না। ঠিক আছে তাহলে, ওই কথাই রইল। কলেজে গেলাম বটে, কিন্তু ছন্দা কাকিমাকে মাথা থেকে নামাতে পারলাম না। মনের মধ্যে ছন্দা কাকিমা চরকির মতো ঘুরপাক খেতে লাগলো। কেনাকাটা সেরে কোথায় যাওয়া যায় ছন্দা কাকিমার সাথে? একাকী নির্জনে একটু গঙ্গার ধারে ঘুরে এলে কেমন হয়? হাঁটতে হাঁটতে ছুঁয়ে দেব ছন্দা কাকিমার হাত, আঙুলে আঙুলে জড়িয়ে নেব ছন্দা কাকিমার হাতের আঙুল। গঙ্গার ধারে বসবো দুজনে, একটু জিরিয়ে নেওয়া। আমার কাঁধে মাথা রাখবে ছন্দা কাকিমা, আমি ডান হাতের বেষ্টনীতে জড়িয়ে নেব ছন্দা কাকিমার চিতল মাছের কোমর। ঠিক সেই মুহূর্তে আমার 18 বয়সী অভুক্ত ঠোঁট নেমে আসবে ছন্দা কাকিমার গমরঙা ঘাড়ে। কথাগুলো ভাবতে ভাবতে শরীর গরম হয়ে উঠল। আচ্ছা, ছন্দা কাকিমার কি আমাকে ভালো লাগে? ভালো যদি নাই লাগে, তবে আমার ছবি নিল কেন? আমার ছবিগুলো কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিল। আবার বলে কিনা, আপনি নয় তুমি। শালা, বরটা তো হ্যান্ডিক্যাপড, শরীরের খিদে যাবে কোথায়? চুলকানি শালা সবারই থাকে। প্রথম ক্লাসটা আর হলো না। গেটের মুখে দাঁড়িয়ে একটা বিড়ি ধরালাম, সবে 2টো টান মেরে এক মুখ ধোয়া ছেড়েছি। দেখি হন্তদন্ত হয়ে বিবেক আসছে, মার্কা মারা ছেলে। শালার নাম যে কে বিবেক রেখেছিল জানি না, কানা ছেলের নাম পদ্মলোচন। শালা তুই এখানে দাঁড়িয়ে? আমি সারা কলেজ খুঁজে মরছি তোকে। কেন রে, আমি আবার কি করলাম? প্রথম ক্লাসটা করিসনি? কাট মারলাম, ইচ্ছে করলো না। শালা বিডি স্যারের ঢপের চপ ভাষণ কে শুনবে? দুপুরে চল টকিজের নুন শো দেখে আসি, পুরো রগরগে যা জিনিস মাইরি, পুরো ক্ষীর। আমি আর রঞ্জন যাচ্ছি, তুই যাবি তো বল। নুন শোয়ের লোভ সামলাতে পারছিলাম না, হাত কামড়াতে ইচ্ছা করছিল। শালা এমন দিনেই ছন্দা কাকিমার সাথে মার্কেট যেতে হবে। কথা যখন দিয়ে ফেলেছি তখন আর না করাও যায় না। আজ হবে না রে, কাজ আছে। দুপুরে কাকিমার সাথে একটু মার্কেটিং যাওয়ার কথা আছে। কাকিমা তোর নিজের নাকি? তোর কাকিমা আছে শুনিনি তো। না রে, আমাদের ভাড়াটিয়া। মাইরি, পুরো চুমু কেস তো। নুনশো করবি নাকি? দেখতে কেমন মালটাকে? হঠাৎ মাথার মধ্যে কেমন যেন আগুন জ্বলে গেল। ছন্দা কাকিমার সম্বন্ধে একটাও বাজে কথা শুনতে ইচ্ছা করছিল না। শালা বিবেকটাকে বাড়তে দিলে যা খুশি তাই শুরু করবে, ওকে থামানো দরকার। ফালতু বকে মুড খারাপ করিস না। ছন্দা কাকিমা আমার নিজের কাকিমার মতো। বিবেক জিভ দিয়ে একটা চুকচুক শব্দ করে। ওরে, এর মধ্যেই এত? সামলে রাখিস গুরু, আমাদেরও একটু প্রসাদ টোসাদ দিস। বিবেকের পিছনে কষি একটা লাথি মারতে ইচ্ছে করছিল। ধুর শালা, এখান থেকে ফোড়তো, আর একটাও খারাপ কথা বললে। খেপে যাচ্ছিস কেন? তোদের ভাড়াটিয়া বই তো নয়, কিসের এত পেয়ার রে? চল, ঠিক আছে, আজ আমি আর রঞ্জন দেখে আসি, পরে তোর সাথে আর একদিন দেখে নেব। বিবেক চলে যেতে মুডটা কেমন খিচড়ে গেল। নিজের ব্যবহারে আমি নিজেই খুব অবাক হলাম। ছন্দা কাকিমা আমার কে? ঠিকই তো বলেছে বিবেক, আমাদের ভাড়াটিয়া বই তো নয়। মাত্র কয়েক মাসের পরিচয়, অথচ বিবেকের সাথে সেই ছেলেবেলার বন্ধুত্ব। তবুও ছন্দা কাকিমার সম্বন্ধে খারাপ কথা বলার জন্য বিবেককে খিস্তি দিলাম। এটা কেমন হলো শালা? ধুর, মুডটাই নষ্ট হয়ে গেল। 2 আঙুলের টোকায় বিড়িটা ছুঁড়ে ফেলে দিলাম রাস্তায়। বিড়িটা রাস্তায় ঠোক্কর খেয়ে একটা ডিগবাজি দিয়ে নর্দমায় গিয়ে পড়ল। ঘড়ি দেখি, সবে 10:30। হাতে অনেকটা সময়। এসপি স্যারের ফিজিক্সের ক্লাস আছে। ঠিক করলাম এসপি স্যারের ফিজিক্স ক্লাস করে বেরিয়ে পড়ব। এসপি স্যারের ক্লাস সেরে বেরিয়ে তনিমার সাথে দেখা হয়ে গেল। সত্যি কথা বলতে কি, তনিমার প্রতি আমার ভালোই ক্রাশ আছে। শুধু আমি নয়, আমার মতো অনেকেরই ক্রাশ আছে। আর অনেকের মতো আমিও একটা ইট পেতে রেখেছি। ইটের লম্বা লাইনটা তনিমা বেশ ভালোই বোঝে।
উপভোগও করে বোধ হয়। তনিমা ক্লাস 11, আমার চেয়ে এক ক্লাস নিচে। কলেজে নবীন বরণে আলাপ হয়েছিল, সেই থেকে তনিমাকে দেখলে অনেকের মতো আমার বুকের ভেতরটাও চিনচিন করে। আরও বেশি চিনচিন করে যখন তনিমাকে অন্য কোনো ছেলের সাথে ঘুরতে দেখি। আমি নিতে পারতাম না, একটা সময় অসহ্য লাগতো, যন্ত্রণায় ছটফট করতাম। এখন অবশ্য অনেকটা গা সওয়া হয়ে গেছে, শুধু চিনচিনে ব্যথাটা রয়ে গেছে। আসলে মানুষ অভ্যেসের দাস, অভ্যেসের সাথে একটা সময় ক্রমশ সহবাস হয়ে যায়। শুধু মন কেমনের একলা রাতে কখনো কখনো হয়তোবা বিছানায় এপাশ ওপাশটুকু রয়ে যায়। ভিজে যাওয়া বালিশ নালিশের শব্দ লেখে না কখনো। অথচ একটা সময় ছিল যখন তনিমা আমাকে ছাড়া কলেজের আর কাউকে চিনত না। একটা সময় ছিল যখন কলেজ ছুটির পর তনিমার সাথে রোজ হাঁটতে হাঁটতে চলে গিয়েছি স্টেশনে। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ভাড়ে চা খেতে খেতে হাসি মজায় মেতেছি। টোটোতে গায়ে গা লাগিয়ে পাশাপাশি বসে বাড়ি ফিরেছি। তনিমার খেয়ালি চুল ছুঁয়ে গেছে আমার গাল। আমার হাত থেকে সিগারেট নিয়ে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়ে তনিমা বলছে, আজ থেকে একদম খাবে না। আমি হাসতে হাসতে বলেছি, নেশার সাথে জড়িয়ে থাকে ভালোবাসা। তনিমা চোখ পাকিয়ে পান পাতার মতো চিবুকে হাসি মাখিয়ে বলেছে, এলেন আমার কোথাকার জীবনানন্দ দাস। আজ সেসব এক ভুলে যাওয়া প্রাগৈতিহাসিক ইতিহাস। আজ শাড়ি পরে কলেজে এসেছে তনিমা। চোখে কাজল পড়েছে, ঠোঁটে হালকা লিপস্টিক, চুলগুলো আলতো করে পিঠের ওপর ছড়িয়ে ছেড়ে রাখা। সেজেছে খুব, বেশ ভালো লাগছিল। শাড়িতে মেয়েদের কেন জানি না আমার আবার একটু বেশি ভালো লাগে। তনিমা হাতের আলতো আঙুলে এলো চুল আরও এলোমেলো করে দিয়ে বলে, কি ব্যাপার, আজকাল তো তোমার পাত্তাই পাওয়া যায় না। এটা কি শ্লেষ? ঠিক বুঝলাম না, তবু মুখে হাসি মাখিয়ে বলি, তোমার যা দর আমি আর পাত্তা পাবো কোথায়? হো হো করে হেসে ওঠে তনিমা। বলছো দর আছে তাহলে আমার? সে আর বলতে, কলেজ থেকে শেওড়াফুলি অবধি লম্বা লাইন। কথাটা এড়িয়ে গিয়ে তনিমা বলে, আর তোমার দর কিছু কম বুঝি? আমার দর থাকলে এরকম ফ্যাফা করে ঘুরে বেড়াতাম, সাথে কেউ না কেউ থাকতো। কথাটা শুনে চোখ পাকিয়ে হাসে তনিমা। কেন, আমি আছি তো। চমকে উঠলাম। বলে কি, যে তনিমার পেছনে কয়েকশো ইটের লাইন, সেই তনিমা বলে কিনা আমি আছি তো। জানি না আজ সকালে কার মুখ দেখে উঠেছি। একদিকে ছন্দা কাকিমা, অন্যদিকে তনিমা। অবশ্য বার খেয়ে ক্ষুদিরাম আমি এখন খুব একটা বেশি হই না। আগে যখন তখন ক্ষুদিরাম হয়ে যেতাম, এখন অনেকটা বাবুরাম হয়ে গেছি। পিথাগোরাসের সূত্রের মতোই আমার সহজ সরল সোজা সাপটা জীবন। খাও পিও মজ করো। নিজের ভাবনায় নিজেই বোধহয় ডুবে গিয়েছিলাম। সম্বিত ফিরল তনিমার কথায়। কি ভাবছো এত? চলো আড্ডা দেওয়া যাক। ঘড়ি দেখি 11:30, হাতে এখনো 2 ঘন্টার সময়। তনিমার সাথে কিছুটা গেজানো যেতেই পারে, সময়টাও কেটে যাবে। তনিমা বোধহয় আমার ঘড়ি দেখাটা লক্ষ্য করেছিল, জিজ্ঞেস করে, কোথাও যাবে, তাড়া আছে নাকি? সে পরে, হাতে অনেকটা সময় আছে, চলো চা খাওয়া যাক। কোথায় যাবে? তনিমা কি যেন একটু চিন্তা করে, তারপর বলে, ক্যান্টিনে যাওয়া যেতেই পারে, কিন্তু ক্যান্টিনে গেলে হাজার মাছি জোকের মতো ছেকে ধরবে। তোমার সাথে কথাই হবে না, তার চেয়ে চলো হাঁটতে হাঁটতে বাইরে কোথাও যাই। অনেকদিন হাঁটি না তোমার সাথে। হাঁটতে হাঁটতে তোমার সাথে গল্প করাও হবে, আবার চা খাওয়াও হবে। কলেজ গেট থেকে বেরিয়ে পাশাপাশি হাঁটতে থাকি দুজনে। অতীতের স্মৃতি ফিরে ফিরে আসছিল। আজ অনেকদিন পর তনিমার সাথে হাঁটছি। আমি বা তনিমা আমরা কেউই একে অন্যের সম্বন্ধে বিশেষ কিছুই জানি না বাড়ির খবর, কিন্তু তবুও এইভাবেই একটা সময় পাশাপাশি হেঁটে গিয়েছি। হাসি মজায় কলেজের নানান গল্প করতে করতে একসাথে বাড়ি ফিরেছি। ধূমকেতুর মতোই নিজের কক্ষপথে ঘুরতে ঘুরতে তনিমা হঠাৎ একদিন কাছাকাছি এসেছিল কিছু মুহূর্তের জন্য। আবার সে নিজের কক্ষপথে ঘুরতে ঘুরতে দূরে সরে গিয়েছিল। হাঁটতে হাঁটতে মনে মনে ভাবছিলাম ঠিক কোথায় যাওয়া যায়। একটু নিরিবিলি হলে তনিমার সাথে বসে খোশ গল্প করা যাবে। হঠাৎ মনে পড়ল গ্রেট ইস্টার্নের পাশে একটা ভালো কফি শপ আছে, দেজ কফি শপ। সাজানো গোছানো, বেশ নিরিবিলি। কলেজ থেকে বেশি দূর নয়, হাঁটা পথে 15 মিনিটের মতো। তনিমাকে কথাটা বলতেই তনিমা বলে, আমি আগে যাইনি কখনো, চলো ঘুরে আসা যাক। আর তুমি যখন বলছো না গেলে হয়। তনিমাকে আজ আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না, আজ হলো কি তনিমার? হঠাৎ আমার প্রতি এত অনুরাগ, অথচ অন্য সময় আমি তনিমার কাছে তেমন পাত্তাই পাই না। কলেজে দেখা হলে দিব্যি পাশ কাটিয়ে চলে যায়। কোনোদিন হাই হ্যালোর উত্তর দেয়,
কোনোদিন বা আবার তাও দেয় না। আজ মনে হয় খেলাচ্ছে, মনে মনে হাসি, খেলতে আমিও জানি গুরু। পাশাপাশি হাঁটছিলাম দুজনে। মফস্বলের রাস্তায় তেমন ভিড় নেই। রাস্তার দুই ধারে ছাড়া ছাড়া কিছু দোকানপাট, কয়েকটি মুদিখানা আর মনোহরি দোকান। খুচরো কিছু ক্রেতাদের মধ্যে ব্যস্ততা লক্ষ্য করার মতো। পাড়ার চায়ের দোকানে আড্ডায় মত্ত কিছু মানুষজন। চায়ের ভারে বুদবুদের মতোই শব্দের ঢেউ উঠছে। রাজনীতি, টলিউড, বলিউড, বাঙালির কেচ্ছা, আড্ডার ব্যাপক বিস্তৃতিতে ডুবে যাচ্ছে মানুষ, ডুবে যাচ্ছে সময়। কোনো এক কাগজ কুড়ানি রাস্তার দুই ধারে জমে থাকা পলিথিন, জলের প্লাস্টিক বোতল, কাগজের প্লেট, পলিথিনের গ্লাস কুড়িয়ে পিঠে বাঁধা বস্তায় ভরে নিচ্ছে। ডান হাতে একটা ছোট লাঠি, লাঠি দিয়ে আবর্জনা ঘেটে দেখছে। পছন্দ কিছু হলে চালান করে দিচ্ছে বস্তায়। কাগজ কুড়ানির পেছন পেছন চলেছে একটি বাচ্চা ছেলে, বছর 5 কিংবা 6। মুখ দিয়ে লালা ঝরছে, নাকে মুখে সর্দি মাখামাখি। চলতে চলতে নিচু হয়ে রাস্তা থেকে কুড়িয়ে নিচ্ছে কিছু জিনিস, খেলতে খেলতে আবার ফেলেও দিচ্ছে। কাগজ কুড়ানি, চায়ের ভারে বিশ্ব দর্শন, দোকানিদের বেচা কেনা, সাইকেলে ক্রিং ক্রিং, রিকশার প্যাক প্যাক, হেঁটে যাওয়া কিছু হন্তদন্ত মানুষজন, লালা ঝরা কিছু লোকজনের কৌতূহলী দৃষ্টি, আমাদের দিকে বারবার ফিরে ফিরে তাকানো, চেটে নেওয়া তনিমার শরীরের প্রতিটি ভাঁজ। তারই মাঝে হাঁটছিলাম আমরা দুজন। তনিমা হঠাৎ বলে, এই যে তুমি বললে না আমার খুব দর, এর কোনো মানে নেই জানো। আমি চমকে ফিরে তাকাই তনিমার দিকে। কথাটা বলে তনিমা চুপ করে যায়। মাথা নিচু করে হাঁটছিল তনিমা। ঘড়ির পেন্ডুলামের মতো দুলছিল কানের ঝোলা দুল। পানপাতার মতো মুখের শিরায় শিরায় কেমন যেন একটা বিষাদের ছায়া। আমি ঠিক কি উত্তর দেব বুঝতে পারছিলাম না। আসলে তনিমার মুডটা ঠিক পড়ে উঠতে পারছিলাম না। খেলাচ্ছে কি? একটু বাড়তে দেওয়া যেতেই পারে। ঘুড়ি না বাড়লে প্যাচ খেলে মজা নেই। আমার নীরবতা ভেঙে তনিমা হাঁটতে হাঁটতেই বলে, তুমি হয়তো ভাবছো ব্যাপারটা আমি খুব এনজয় করি, উপভোগ করি, তাই না? হয়তো তাই। অন্যের মুখে নিজের প্রশংসা শুনতে কার না ভালো লাগে, আমিও ব্যতিক্রম নই। কিন্তু কি জানো, এ বড় ক্ষণিকের, এর কোনো মানে নেই জানো। মনে হয় পুরোটাই মেকি, গরম চায়ের ধোয়ার মতো। অল্প কিছুক্ষণের জন্য উষ্ণতা দেয়, পরক্ষণে বুদবুদের মতো মিলিয়ে যায়। আকাশের ঘড়ির মতো কিছুক্ষণ ওড়ে, ভালো লাগে, তারপর ভোকাট্টা হয়ে হারিয়ে যায়। আমি ছুটে মরি কাটা ঘুড়ির পেছনে, ছুটি আর ছুটি, ছুটতেই থাকি। হাতড়ে বেড়াই কেটে যাওয়া সুতো। মানুষ বোধহয় সত্যি বড় অচেনা। তনিমাকে প্রায় 1 বছর ধরে চিনি, অথচ আজকের তনিমাকে বড় অচেনা লাগে। চুপ করে শুনছিলাম তনিমার কথাগুলো, ঠিক পড়ে উঠতে পারছিলাম না তনিমাকে। তনিমা বলে, সবাই শুধু বাইরের চেহারাটা দেখে, ভেতরের মানুষটাকে আর দেখে কজন? কিন্তু তবু এই পাওয়াটাও তো কম নয়। কজনই বা পায় তনিমা? আমরা মুহূর্তের মধ্যে বাঁচি। এই যে সারা কলেজ তোমার পেছনে, তোমার সাথে একটু কথা বলতে পারলে বর্তে যায়। এই পাওয়াটাই বা কম কিসে? তনিমা কি যেন ভাবে, তারপর বলে, এই পাওয়াটুকুর কি আদৌ কোনো অর্থ আছে সুদর্শনদা? আলু তো ডালে ঝোলে অম্বলে সবেতেই চলে। যা কিছু অন্তর ছুঁয়ে যায় দামি শুধু সেইটুকু, বাকি সব মিথ্যে, আলে আর আলো। কথাগুলো বলতে বলতে শাড়ির আঁচল একটু ঠিক করে নেয় তনিমা। কলেজ থেকে যখন বাড়ি ফিরি নিজেকে বড় একা লাগে জানো। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখি, বড় অচেনা লাগে নিজেকে। মনে হয় আয়নায় ফুটে ওঠা প্রতিবিম্ব যেন আমি নই, অন্য কেউ। আমাকে বিদ্রূপ করছে, ঠাট্টা করে সে প্রতিবিম্ব যেন আমায় বলছে, কেমন কাটলো রে তোর সারাটা দিন। আমি চিৎকার করে উঠি, নিজেই নিজেকে ধিক্কার দিই। সন্ধ্যের পর এক অনন্ত সময়, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, লাইক, কমেন্ট, মাইলের পর মাইল স্ক্রোল করে যাওয়া। মনে হয় যেন প্রতিটি মুহূর্তে নিঃশেষ হয়ে যাচ্ছি। আমি শেষ হয়ে যাচ্ছি, আমি ফুরিয়ে যাচ্ছি। হাঁটতে হাঁটতে পৌঁছে গিয়েছিলাম দেজ কফি শপে। তেমন ভিড় নেই এই সময়টায়, ভিড় অবশ্য কোনোদিনই থাকে না। ভিড় হয় সন্ধ্যের পর। ভেতরে ঢুকে চেয়ার টেনে নিয়ে বসলাম দুজনে। বাইরের গরম থেকে এসির ঠান্ডা হাওয়ায় শরীর জুড়িয়ে গেল। আগে বেশ কয়েকবার এসেছি এই কফি শপে, তাই ওয়েটার থেকে শুরু করে কফি শপের মালিক সবাইকেই চিনি। হাত নেড়ে ডাকতে ওয়েটার রবি মেনু কার্ড এগিয়ে দিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকে। তনিমাকে জিজ্ঞেস করি, কি খাবে বলো? তনিমা মেনু কার্ড দেখতে দেখতে জিজ্ঞেস করে, তুমি কি নেবে? আমি শুধু 1 কাপ কফি। তাহলে আমারও তাই থাক। আজ আমি খাওয়াচ্ছি, বলো কি খাবে? তনিমা হাসতে থাকে, তাহলে তো খেতেই হয়। তোমার চিকেন চাউমিন চলবে? চলবে মানে দৌড়বে, তোমাকেও নিতে হবে কিন্তু। রবিকে 2 প্লেট চিকেন চাউমিন আর 2টো কফির অর্ডার দিয়ে বলি, কফি একটু পরে দিস। মুখোমুখি বসেছিলাম আমরা।
তনিমা শাড়ির আঁচলটা হাতের আঙুলে নিয়ে অনাবশ্যক চট পাকাচ্ছিল। তনিমাকে আগে অনেকবার দেখেছি, অথচ আজ যেন অন্যরকম লাগছিল। কিছুতে বুঝে উঠতে পারছিলাম না তনিমাকে। চুপচাপ বসে থাকতে অস্বস্তি হচ্ছিল, ঠিক কিভাবে কথা শুরু করব ভেবে পাচ্ছিলাম না। সেই অর্থে তনিমার সম্বন্ধে আমি জানিও না বিশেষ কিছু। কলেজে যেটুকু পরিচয়, একটু ঠাট্টা তামাশা, একটু হাসি মজা, একটু ফ্লার্টিং। কলেজ ছুটির শেষে হাঁটতে হাঁটতে স্টেশনে যাওয়া, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। এর বেশি তনিমা স্পেসও দেয়নি কোনো দিন। শুধু আমি সেই ছোট্ট স্পেসে ডুবে গিয়েছিলাম। ভুলটা হয়তো আমারই ছিল। অথচ আজ অনর্গল কথা বলার মাঝে তনিমা নিজের ব্যক্তিগত জীবনের একটা বিশেষ দিকের ইঙ্গিত দিল, কিন্তু সেটা ঠিক কি ধরতেও পারছি না। কেন দিল সেটাও বোধগম্য হলো না। বিষণ্ণ লাগছিল তনিমাকে। কথা বলতে বলতে তনিমা নিজের একাকিত্বের কথা বলছিল। আমারও কৌতূহল হচ্ছিল তনিমার সম্বন্ধে জানার জন্য। একটু বাজিয়ে দেখলে ক্ষতি কি? নীরবতা ভেঙে জিজ্ঞেস করি, তোমার বাড়িতে কে কে আছেন? বাবা আর মা। ভাই বা বোন নেই? তনিমা হাসে, মলিন হাসি। থাকলে ভালো হতো, সুখ দুঃখগুলো ভাগ করে নিতে পারতাম। তোমার বাবা কি করেন? ব্যবসা। কথাটা বলে তনিমা টেবিলের ওপর দুই হাতে ভর রেখে ঝুঁকে বসে। তুমি পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো একটু একটু করে আমার বাড়ির কথা জানতে চাইছো তো? তাহলে বলি শোনো, আমার বাবার বিরাট ব্যবসা। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা ছাড়াও দুটো রাইস ফ্যাক্টরিও আছে। শেওড়াফুলির সবচেয়ে বড় আর কস্টলি আবাসনে আমরা থাকি। আমাদের 2500 স্কোয়ার ফিটের ফ্ল্যাটে বিলাসিতার সব উপকরণই আছে। যেটা নেই সেটা সময়। বাবা সারাটা দিন ব্যবসা নিয়ে ব্যস্ত। কখন আসে কখন যায় আমি জানতেও পারি না। বাড়িতে থাকে কটা দিন তার হিসেবও জানা নেই। আজ দিল্লি, কাল পুনে, তো পরশু চেন্নাই। আর মা? তনিমা হাসে, হাসিটা ছড়িয়ে যায় সারা মুখে। মা ভালোই আছে, সুখে আছে। পৃথিবীর সবচেয়ে স্বার্থপর মানুষদের মধ্যে একজন। নিজেরটুকু ছাড়া আর কোনোদিন কিছু বোঝেনি আমার মা। আবাসনের মহিলা সমিতির সর্বেসর্বা। 2 বছর আগে এই সমিতির কর্ণধার মিসেস চ্যাটার্জিকে লবি করে সরিয়ে দিয়ে আজ নিজে সমিতির সর্বেসর্বা হয়ে বসেছে। মহিলা সমিতির সদস্যদের হাত করার জন্য টাকা ঢেলেছে প্রচুর। ভাত ছড়ালে কাকের অভাব হয় না। কিছু মোসাহেব জুটে গিয়েছে, সারাদিন ওদের নিয়েই থাকে। নারীবাদী, সমাজসেবী, কত বড় বড় গাল ভরা বিশেষণ আমার মায়ের। বিভিন্ন জায়গায় শিশু শ্রম নিয়ে জ্বালাময়ী ভাষণ দিয়ে বেড়ায়, অথচ বাড়িতে 11 বছরের একটা মেয়েকে সারাদিন ধরে নিজের ফাই ফরমাস খাটানোর জন্য মাস মাইনের কাজে রেখেছে। সামান্য ভুল হলে অকথ্য গালাগালি করে। মা বলতে ঘেন্না হয় আমার। আর কি শুনতে চাও বলো? স্তম্ভিত হয়ে চেয়েছিলাম তনিমার দিকে। তনিমার কণ্ঠস্বরে উষ্মা ঝরে পড়ছিল। চোখ দুটো ভীষণ কঠিন দেখাচ্ছিল। মুখের প্রতিটি শিরা যেন ইস্পাতের মতো রিজু। এ তনিমাকে আমি চিনি না। চাউমিনের প্লেট নিয়ে রবি এসে গিয়েছিল। একটা প্লেট তনিমার দিকে বাড়িয়ে দিয়ে বলি, নাও খেতে শুরু করো। তনিমা খেতে খেতে মুখ তুলে তাকায়। কলেজে যতক্ষণ থাকি হাসি ঠাট্টায় সময়টা কেটে যায়। বাড়ি ফেরার পর এক একটা বিরাট শূন্যতা ঘিরে ধরে আমাকে। পড়তেও মন বসে না, মনে হয় সময় যেন গিলে খেতে চাইছে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, লাইক, কমেন্ট, মাইলের পর মাইল স্ক্রোল। একটা ছোট্ট বৃত্তে নিরন্তর ঘুরপাক খেতে থাকি। মনে হয় যেন কেউ নেই, কিচ্ছু নেই। ক্রমশ রাত বাড়তে থাকে। একটা বিরাট শূন্যতা ঘিরে ধরে। অস্পষ্ট ব্যস্ততার মধ্যেই কখন যেন রাত 11টা বেজে যায়। খাবার খেয়ে শুয়ে পড়ি। একটা দিন খসে যায় জীবন থেকে। কথাগুলো বলে থামে তনিমা। 1 চামচ চাউমিন মুখে দিয়ে হাসতে হাসতে বলে, আমার কথা শুনলে, এবার তোমার কথা বলো। আমার তো বলার মতো কিছু নেই। ছাপোষা বাঙালি পরিবারের একমাত্র ছেলে। বোন নেই, বাড়িতে মা আছে, আদর করে বাবিন বলে ডাকে। ওটাই আমার ডাকনাম। বাবা কলকাতায় একটা বেসরকারি সংস্থায় কাজ করে। ফিরতে ফিরতে রাত 9টা বাজে। কলেজ থেকে ফিরে কি করো? এবার তো দেখছি তুমিও পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো একটু একটু করে আমার হাড়ির খবর জেনে নিচ্ছ। কথাটা বলে হাসতে থাকি। হাসি ছোঁয়াচে ভাইরাসের মতো। তনিমার হালকা লিপস্টিক দেওয়া ঠোঁটে সে হাসি লহরীর মতো ছড়িয়ে যায়। হাসতে থাকে তনিমাও। এই, আমার কথা আমাকে ফেরত দিলে চলবে না কিন্তু। চেয়ারে হেলান দিয়ে সোজা হয়ে বসি। কলেজ থেকে ফেরার পর আমাদের ঘণ্টাখানেক আড্ডা চলে। আমি, রঞ্জন আর বিবেক। মাঝে মাঝে বুম্বা, নন্টেদা, ফিঙেদা এসে জোটে। আমাদের পাড়ার ছেলে সব। ছুটি ছাটার দিন বাইকে করে চলে যাই গঙ্গার ধারে। সময় কোথা দিয়ে কেটে যায় বুঝতেও পারি না। তুমি ফেসবুকে আছো তো? আছি, কিন্তু আমার তেমন অ্যাডিকশন নেই, খুব একটা থাকি না। তাছাড়া আমার এই চোয়ারে মার্কা মুখের ছবি ছেপে লাভ কি?
সেটা তো যারা লাইক কমেন্ট করবে তারা বলবে, তুমি বলার কে? আর ফেসবুক কি শুধু ছবি ছাপার জন্য? বন্ধুদের সাথে গল্প আড্ডাও তো দেওয়া যায়। বাই দ্য ওয়ে, আমার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করোনি কেন? ঝুলিয়ে রেখেছো দেখলাম। আচমকা এমন একটা প্রশ্নে থতমত খেয়ে গেলাম। তনিমা কিছুদিন আগে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল বটে, তখন একবার দেখে রেখে দিয়েছিলাম, পরে আর খেয়াল করিনি। ব্যাপারটা হালকা করার জন্য বললাম, আসলে আমি ফেসবুক খুব কম খুলে থাকি তো, মাঝে কিছুদিন। কথাটা শেষ করার সুযোগ না দিয়ে তনিমা বলে, অ্যাকসেপ্ট করে নিও। মেসেঞ্জার আছে তো, ডাউনলোড করে নিও, মাঝে মাঝে গল্প করা যাবে। রবি কফি নিয়ে এসে গিয়েছিল। কফির কাপে চুমুক দিতে দিতে বলি, তুমি কি আবার কলেজে ব্যাক করবে? তনিমা কি যেন একটা ভাবে, তারপর বলে, বাড়িতে গিয়েই বা কি করব, একা একা ভীষণ বোর লাগে, তবু কলেজে থাকলে কিছুটা সময় কেটে যায়। তোমার কি প্রোগ্রাম? আমি আর কলেজে ব্যাক করব না, একটু স্টেশন ধারে যাব, কিছু কাজ আছে আর অল্প কেনাকাটা। তোমার হাতে সময় থাকলে একটু ঘুরতাম তোমার সাথে। চমকে তাকাই তনিমার দিকে। তনিমা স্থির দুটো চোখে তাকিয়ে আছে, হাতের কফির কাপ টেবিলে নামিয়ে রেখে বলে, আসলে কি জানো সুদর্শনদা, পৃথিবীতে যাদের অনেক অনেক বন্ধু আছে তারা বোধহয় ভীষণ একা, অনেকটা বাগানের ফুল গাছের মতো। বাইরে থেকে দেখলে মনে হয় সবাই গায়ে গা লাগিয়ে ঘিরে আছে, দাঁড়িয়ে আছে পাশাপাশি, অথচ কাছ থেকে দেখলে দেখা যায় কেউ কারও সাথে লেগে নেই, সবাই আলাদা আলাদা, সবাই ছাড়া ছাড়া, শোকেসে সাজানো বইয়ের দেরাজ আলমারির মতো। দূর থেকে দেখলে সবাই ভাবে বাবা কত বই, আসল সত্যিটা হলো সাজানোয় শুধু একটাও পাঠ করা নেই। আমি চুপ করে শুনছিলাম তনিমার কথাগুলো, তনিমাকে বোঝার চেষ্টা করছিলাম। আজ তনিমাকে ভীষণ অচেনা লাগছিল। কলেজের ইয়ার্কি ফাজলামো করা উচ্ছল মেয়েটা আর চেহারা যেন ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। সেই চেহারাটা আমার চেনা তনিমার থেকে অনেকটা আলাদা। সত্যি কথা বলতে কি, তনিমার প্রতি একসময় আমার একটা ক্রাশ ছিল ঠিকই, কিন্তু পরের দিকে যখন দেখতাম কলেজের প্রায় সব ছেলের সাথেই তনিমার আলু সবজির সম্পর্ক, যখন দেখলাম তনিমা আমাকে এড়িয়ে চলতে শুরু করলো, তখন আস্তে আস্তে সরে এসেছিলাম। আর সরতে সরতে চলে এসেছিলাম অনেকটাই দূরে। ঠোঁটে হালকা হাসি ঝুলিয়ে তনিমার কথা রেশ টেনে জিজ্ঞেস করি, তা আমি কি তোমার দেরাজ আলমারির সাজানো বই, নাকি পড়া হয়ে গেছে? তনিমা কফির কাপে আলতো চুমুক দিয়ে শান্তভাবে জিজ্ঞেস করে, কি মনে হয়? উত্তর না দিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকে তনিমার দিকে। তনিমা মুখ তুলে তাকায়, স্থির চোখে প্রশ্ন করে, সত্যি কথা বলবো? খামোখা মিথ্যে বলবে কেন? তেমনভাবে পড়া হয়ে ওঠেনি, অনেকটাই পড়া বাকি। তারপরে একটু থেমে তনিমা বলে, তোমার এই ছাড়া ছাড়া ভাবের মধ্যে একটা আলাদা টান আছে, চুম্বকের মতো টেনে রাখে আমায়। এই কথাটার জন্য আমি একেবারে প্রস্তুত ছিলাম না। উত্তর এসে গিয়েছিল মুখে। হাসতে হাসতে বলি, তোমার টানে তো সারা কলেজ ভাসছে, আর তুমি? আমিও তাদেরই দলে। সত্যি বলছো? তিন সত্যি। হাসতে থাকে তনিমা। হাসলে তনিমাকে ভারী সুন্দর দেখায়, মনে হয় যেন হাসছে তার চোখ, হাসছে ঠোঁট, হাসছে হাজার বাতির জলসাঘর। হাসতে হাসতে তনিমা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়, চলো এবার যাওয়া যাক। আমি বিল মেটাতে গিয়েছিলাম, তনিমা আমার হাত চেপে ধরে, আজকের দিনটায় আমায় দিতে দাও, পরের বার না হয় তুমি দিও। বিল মিটিয়ে আমরা বাইরে আসি। ঘড়িতে তখন 1টা বাজে। ছন্দা কাকিমা 1:30টার সময় স্টেশনের কাছে দাঁড়িয়ে থাকবে বলেছিল। ঘড়ি দেখছিলাম, তনিমা সেটা লক্ষ্য করে বলে, আজ আসি, তোমারও তাড়া আছে, কাল কথা হবে। তুমি তো কলেজে ব্যাক করবে? আজ আর ইচ্ছে করছে না, বাড়ি যাই। থ্যাঙ্কস সুদর্শন দা, আজকের এই কয়েক ঘন্টা স্মৃতিতে রেখে দিলাম। দা শব্দটা কি বাদ দেওয়া যায় না? তনিমার গোলাপি ঠোঁটে হালকা হাসি ছড়িয়ে পড়ে, তোমাকে হোয়াটসঅ্যাপ করব। বেশ চড়া রোদ। কফি শপের ভেতরে এয়ার কন্ডিশনে বসে থাকার জন্য রোদের তাপটা ঠিক বুঝতে পারিনি। বাইরে এসে টের পেলাম সূর্যের দাপট। তনিমার সাথে কাটানো কয়েক ঘন্টায় মনটা বেশ ফুরফুরে হয়ে আছে, হালকা লাগছে। তোমার এই ছাড়া ছাড়া ভাবের মধ্যে একটা আলাদা টান আছে, চুম্বকের মতো ও টেনে রাখে আমায়। কথাটা নিজের মনের মধ্যেই নাড়াচাড়া করছিলাম। আমার মতো বখাটে ছন্ন ছাড়া ছেলের মধ্যেও যে টান থাকতে পারে, কথাটা বিশ্বাস হয় না। একটা বিড়ি ধরালাম, এক মুখ ধোয়া ছাড়লাম। ধোয়া কুণ্ডলি পাকিয়ে একটা বলয়ের মতো হয়ে একের পর এক শূন্যে মিলিয়ে যেতে লাগলো। রাস্তা দিয়ে ছুটে যাচ্ছে একের পর এক অটো, টোটো, ইতস্তত মানুষের ছোটাছুটি। রাস্তার পাশে জিপ বার করে কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে একটা কুকুর, হাঁপাচ্ছে। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে তনিমার কথাগুলোই ভাবছিলাম। আজ তনিমাকে একদম অন্যরকম লাগছিল। ফুলের মতো একের পর এক পাপড়ি মেলে যেন নিজেকে তুলে ধরেছিল। তনিমার প্রতি আমার বেশ ভালোই ক্রাশ ছিল।
কলেজে নবীন বরণের পর যেচেয়ে আলাপ করেছিলাম, ছাড়া ছাড়া দুই একটা কথা হয়েছিল। ব্যস্ততার দোহাই দিয়ে তনিমা সেদিন কেটে পড়েছিল। আমাদের গল্পটা সেদিন আর জমেনি। তারপর কলেজে দেখা হলে হাসতাম, হাসতো তনিমাও। দুই একটা কথা হতো, কি খবর, কেমন আছো ইত্যাদি। দুই একটা কথা থেকে জমতে লাগলো কথার পাহাড়। একসাথে বাড়ি ফেরা, আড্ডা দেওয়া। কয়েকটা মাস খুব দ্রুত কেটে গেল। মিশুকের স্বভাব, হাস্যময় মুখ আর কথার ফুলঝুরিতে তনিমা অল্প সময় কলেজে খুব জনপ্রিয় হয়ে উঠল। একটু একটু করে বদলে যেতে দেখলাম তনিমাকে। দেখা হলে আর তেমন কথা হতো না, দুই একটা কথা বলে পাশ কাটিয়ে চলে যেত। অবাক হতাম খুব, অথচ তনিমাকে দেখতাম কলেজের প্রায় সব ছেলের সাথেই সম্পর্ক। কলেজ মাঠে বসে সিনিয়র, ক্লাস ফ্রেন্ড সবার সাথে আড্ডা দিতে দেখতাম। বুকের ভেতরটা চিনচিন করত। একদিন কলেজের অফ পিরিয়ডে দেখা হয়ে গিয়েছিল তনিমার সাথে। সেদিন একাই ছিলাম, বিবেক আর রঞ্জন ছিল না। খেজুরে আলাপ জুড়তে চেয়েছিলাম তনিমার সাথে। খাওয়ার অফার দিয়ে জিজ্ঞেস করেছিলাম, চলো চা খেয়ে আসি। হুলোর মতো গম্ভীর মুখ করে তনিমা উত্তর দিয়েছিল, এখন কাজ আছে সুদর্শনদা, অন্য একদিন যাব। কথাটা বলি হনহন করে হেঁটে চলে গিয়েছিল তনিমা। আমি কলেজ গেট থেকে চা খেয়ে ফেরার পথে দেখি কলেজ মাঠে এক দঙ্গল ক্লাস ফ্রেন্ডের সাথে বসে চুটিয়ে গল্প, হাসি তামাশা করছে। এই তাহলে তনিমা জরুরি কাজ? খারাপ লেগেছিল সেদিন। বুঝেছিলাম তনিমা আমার নয়। সন্ধেবেলায় কালী মন্দিরের পেছনে বসে আমি, বিবেক আর রঞ্জন গলা পর্যন্ত নাম খেয়েছিলাম সেদিন। একটা ফাঁকা টোটো পেয়ে যাই, বিড়িতে শেষ টান দিয়ে বিড়িটা ছুঁড়ে ফেলে দিয়ে জিজ্ঞেস করি, স্টেশন যাবে? টোটোর মালিক উত্তর না দিয়ে ঘাড় নেড়ে চোখের ইঙ্গিতে বসতে বলে। স্টেশনে যখন পৌঁছই ঘড়ির কাঁটা 1:30 ছুঁই ছুঁই। টিকিট কাউন্টারের কাছে ছন্দা কাকিমাকে দেখতে পেলাম না। দুটি টিকিট কাউন্টার খোলা রয়েছে। দুটি কাউন্টারে বেশ লম্বা লাইন। টিকিট কাউন্টার দুটিতে ইতস্তত চক্কর দিয়ে ছন্দা কাকিমাকে দেখতে না পেয়ে ফোন করতে উল্টো প্রান্তে ছন্দা কাকিমার গলা, তুমি এসে গিয়েছো? এই এলাম, তুমি কোথায়? অটোতে আছি, আর 5-7 মিনিট লাগবে। ফোন রেখে টিকিট কাউন্টারের বাইরে আসি। টিকিট কাউন্টারের পাশেই একটা বটগাছ, বহুদিনের পুরানো। গাছের পাশে দাঁড়িয়ে একটা বিড়ি ধরাই। মনে মনে ভাবছিলাম ছন্দা কাকিমার কথা। কি এমন কেনাকাটার তারা? দুজনেরই তো সংসার, তাও আবার আমাকে নিয়ে কেনাকাটা। ছন্দা কাকিমার কথার মধ্যে একটা প্রচ্ছন্ন প্রশ্রয় আছে, সেটা বুঝতে আমার অসুবিধা হয় না। ঘাড়ের ওপর জুঁই ফুলের মতো আলতোভাবে ঝুলে থাকা মিনি খোপা আমাকে বেশ টানে। ইচ্ছে হয় আঙুলে ছুঁয়ে দিই ছন্দা কাকিমার ঘাড়। আমার বেয়ে হিসেবে 18 বয়সী যৌবন মাঝে মাঝে নেশাগ্রস্ত হয়ে পড়ে। প্রায় 10 মিনিট কেটে গেল, ছন্দা কাকিমার দেখা নেই। কারো জন্য অপেক্ষা করতে আমার ঘোর অ্যালার্জি। একবার মনে হলো দিনটাই মাটি হলো, না এলেই ভালো হতো। তনিমার সাথে আরও কিছুক্ষণ কাটানো যেত। তনিমার কথার ইঙ্গিত বেশ স্পষ্ট ছিল। তনিমা চেয়েছিল আরও কিছুটা সময় কাটাই। কিছুটা সময় তনিমার সাথে গল্প করতে করতে গঙ্গার পাড় ধরে হেঁটে যেতাম অনেকটা দূর। প্রায় মুছে যাওয়া একটা সম্পর্ককে অল্প আছে ভেজে নতুনভাবে খড়খড়ে করে নেওয়া যেত। 7-5 ভাবতে ভাবতে দেখি ছন্দা কাকিমা অটো থেকে নামছে। ছন্দা কাকিমা আজ পরেছে হলুদ রঙের শাড়ি, তার সাথে ম্যাচিং ব্লাউজ। ব্লাউজের পিঠের অংশটা লো কাট, ফলে অনেকটা জায়গা উন্মুক্ত। গমের মতো ফর্সা রঙের পিঠ যেন এক ফালি চাঁদের মতো আলিয়ার হাতছানি দিয়ে ডাকছে। কাঁধের ঠিক ওপরে আলতোভাবে ঝুলে আছে মিনি খোপা। এমনিতে ছন্দা কাকিমা সুন্দরী, আজ যেন আরো বেশি ভালো লাগছে। দেখলে চোখ ফেরানো যায় না। ছন্দা কাকিমা অটোর ভাড়া মিটিয়ে এদিক ওদিক তাকিয়ে আমাকে খুঁজছিল। আমি ডান হাত ওপরে তুলে হাত নাড়তে ছন্দা কাকিমা আমাকে দেখতে পায়। রাস্তা পার হয়ে এগিয়ে এসে জিজ্ঞেস করে, কতক্ষণ এসেছো বাবিন? প্রায় 10 মিনিট হলো। ইস, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো আমার জন্য। বুঝতেই তো পারছো বাড়িতে হাজার কাজ থাকে। তোমার কাকাকে খাইয়ে দিয়ে তবে বেরোতে পারলাম। তাও একটু আগে আসতে পারতাম, কিন্তু রাস্তায় এত জ্যাম, অটো পেতেও দেরি হলো। কি কিনবে তুমি? ছন্দা কাকিমা কি যেন একটু ভাবলো, তারপর বলল, চলোই না, দেখি কি কেনা যায়। স্টেশন ধারে অনেকটা জায়গা জুড়ে লাগোয়া দোকান, একটার পর একটা দোকান, ঠিক যেন গায়ে গা লাগিয়ে সারি সারি দাঁড়িয়ে। দোকানগুলো ছোট ছোট খুপড়ির মতো। বড় জোর 20-25 স্কোয়ার মিটার হবে এক একটি দোকান। সবকটা দোকানে চেহারাই এক। সামনে গদির মতো একটা আসন পাতা, বসে আছে দোকানের মালিক। দোকানের মাথার দিকে একটা ডালা খোলা টিনের শেডের মতো। দুই দিকে লোহার রড দিয়ে ঠেকনা দেওয়া, রডের সাথে বাঁধা লম্বা দড়ি, তাতে হ্যাঙ্গারে ঝুলছে বাচ্চাদের রকমারি ফ্রক, মেয়েদের চুড়িদার, নানান জামা কাপড়। দোকানের ভেতরে স্টিলের তাকে সাজানো নানান সিল্ক বা তাঁতের শাড়ি। এই জায়গাটাকে আমরা ছোটবেলা থেকে হকার্স কর্নার বলে জানি। দোকানগুলোর দিকে তাকিয়ে জিজ্ঞেস করি, শাড়ি কিনবে নাকি? না না, শাড়ি নয়, অন্য কিছু।
এই অন্য কিছু ঠিক কী ধরতে পারলাম না। বললাম, একটু এগিয়ে গেলে স্টেশন গেটের কাছে 3 তলা হকার্স বিল্ডিং আছে। আলপিন থেকে এলিফ্যান্ট সব পাবে, আর দামেও সস্তা। একটু বার্গেন করে নিতে হয়। আর যদি ব্র্যান্ডেড জিনিস কিছু কিনতে চাও তাহলে খানিকটা এগিয়ে গেলে শপিং মল আছে। বিগ বাজার যেতে হলে মিনিট 10 হাঁটতে হবে, তবে দাম বেশি পড়বে। আচ্ছা চলোই না, ঘুরে দেখি একটু, তারপর কেনাকাটা করা যাবে। স্টেশন রোড ধরে হাঁটতে থাকি। দোকানের কর্মচারীদের মধ্যে ব্যস্ততা চোখে পড়ে। আসুন দাদা, দেখে যান। কি নেবেন দাদা? বাচ্চাদের ভালো ফ্রক আছে। বৌদি এদিকে আসুন, নতুন ডিজাইনের শাড়ি আছে, দেখে তো যান, পছন্দ হলে তবেই নেবেন, দেখতে অসুবিধা কি? হকার্স কর্নারে এলে মনে হয় যেন তারকেশ্বর বা পুরীর মন্দিরে এসেছি। পাণ্ডাদের মতো এখানে দোকানের মালিক বা কর্মচারীরা ছেঁকে ধরে। দোকানগুলো দেখতে দেখতে ছন্দা কাকিমা বলে, এখানে এত দোকান ঘর আছে আমি জানতামই না। দেখো বাচ্চাদের কত সুন্দর সুন্দর জামা, দেখলে মনে হয় সব কিনে ফেলি। সন্ধেবেলায় এখানে পা রাখা যায় না, এত ভিড় হয়। নেহাত দুপুর, তাই একটু ভিড় কম আছে। ছন্দা কাকিমা কেমন যেন একটু উদাস হয়ে যায়। বাচ্চাদের এই রকমারি জামা প্যান্ট দেখলে লোভ সামলাতে পারি না। মনে হয় কিনে ফেলি সব, কিন্তু কার জন্য কিনবো? আমার তো কোনো সন্তান নেই। আমি চমকে ফিরে তাকাই ছন্দা কাকিমার দিকে। কিছু আলগা চুল ছুঁয়ে আছে ছন্দা কাকিমার গাল। মধ্য আকাশের দীপ্তিমান সূর্যের প্রখর তাপে ছন্দা কাকিমার কপালে শিশিরের ফোঁটার মতোই বিন্দু বিন্দু ঘাম। সে ঘামের গায়ে মনে হলো লেখা আছে অজন্তা ইলোরার ইতিহাস। কথাগুলো বলে ছন্দা কাকিমা চুপ করে যায়। মনে হলো ব্লটিং পেপারে কেউ যেন শুষে নিয়েছে ছন্দা কাকিমার সব কথা, সব উচ্ছ্বাস। পাশাপাশি হাঁটতে থাকি দুজনে। ছন্দা কাকিমা একটা দোকান দেখে দাঁড়িয়ে যায়। বাহ, বেশ সুন্দর সুন্দর জামা কাপড় তো, চলো তো একটু দেখি। আর 5টা দোকানের মতোই ছোট দোকান। দোকানের বাইরে ঝুলছে বাচ্চাদের ফ্রক, 2 পার্ট জামা কাপড়। দোকানের ছোকরা কর্মচারীটির সামনে ঢাই করে রাখা জামা কাপড় গুছিয়ে নিচ্ছিল। বোধহয় একটু আগে কোনো খরিদ্দার এসেছিল। 25-30 বয়স হবে মনে হয় কর্মচারীটির। পরনে হলদে রঙের টি শার্ট। ছন্দা কাকিমা ভেতরে ঢুকতেই কর্মচারীটি ব্যস্ত হয়ে পড়ে। কি নেবেন বলুন বৌদি? ছন্দা কাকিমা উত্তর না দিয়ে স্টিলের তাকে রাখা জামা কাপড়গুলো দেখতে থাকে। একটা তাকের দিকে আঙুল তুলে বলে, ওই জামাগুলো দেখান তো। কর্মচারীটি অনেকগুলি শার্ট ছন্দা কাকিমার সামনে মেলে ধরে। ছন্দা কাকিমা ঘুরিয়ে ফিরিয়ে শার্টগুলো দেখছিল। খুব সম্ভবত অর্ণব কাকুর জন্য। আমি বাইরে দাঁড়িয়েছিলাম। এই দুপুরেও রাস্তায় ভিড় চোখে পড়ার মতো। স্টেশন রোড বলে ভিড় একটু বেশি। কেউ বা রিকশায়, কেউ বা সাইকেলে, কেউ বা হাঁটা পথে। সবাই যেন ছুটছে ট্রেন ধরার তাড়া। একটা বিড়ি ধরাতে যাব, ছন্দা কাকিমার গলা শুনতে পাই, বাইরে দাঁড়িয়ে আছো কেন, ভেতরে এসো। অগত্যা বিড়ি পকেটে ঢুকিয়ে ভেতরে যাই। ছন্দা কাকিমা বলে, এই শার্টের রংটা কেমন, ভালো? দেখলাম সাদার ওপর গাঢ় নীল চেক কাটা শার্ট। কম্বিনেশনটা ঠিক পছন্দ হলো না। অর্ণবাবুকে ঠিক মানাবে বলে মনে হলো না। খুব একটা ভালো লাগছে না, বরং অন্য শার্ট দেখো। ছন্দা কাকিমা শার্টগুলো রেখে দিয়ে বলে, তাহলে চলো অন্য দোকানে দেখি। কেন? আরও অনেক কালার রয়েছে তো, সেগুলো দেখতে পারো। আমার ঠিক পছন্দ হচ্ছে না, আরও অনেক দোকান আছে তো, অন্য দোকানে দেখি, তোমার সাথে ঘোরাও হবে একটু। দোকানের কর্মচারীটি বলে, অন্য ডিজাইনের শার্ট দেখাবো বৌদি, একটু ঘুরে আসছি। কথাটা বলে ছন্দা কাকিমা আর দাঁড়ায় না, আমার হাত ধরে টান দেয়। ছন্দা কাকিমার নরম হাতের স্পর্শে মন উৎফুল্ল হয়ে ওঠে। কোথাও যেন প্রশ্রয়ের ছোঁয়া পাই। ছন্দা কাকিমার হাত ধরে বলি, চলো তাহলে। ছন্দা কাকিমা উত্তর না দিয়ে সন্তর্পণে হাত ছাড়িয়ে নেয়। দোকানের বাইরে আসি। ছন্দা কাকিমা বলে, একটা হকার্স বিল্ডিং আছে বলছিলে না, সামনে, মিনিট 5-এর হাঁটা পথ। হাঁটতে থাকি দুজনে। ছন্দা কাকিমা অবাক হয়ে দেখছিল রাস্তার দুধারের দোকানঘর। এই জায়গাটা এত জমজমাট, এত দোকানঘর আমি জানতামই না। তুমি তো এদিকে আসোনি আগে, জানবে কি করে? মাস 3 হলো তোমাদের এখানে এসেছি। গুছিয়ে উঠতেই সময় কেটে গেল। সেভাবে আর বেরোতে পারলাম কই। এদিকের কোনো কিছুই চিনি না, আস্তে আস্তে সব চিনে নেব। তখন আর তোমায় এত বিরক্ত করব না। তোমরা আগে কোথায় ছিলে? থাকতাম বর্ধমানে। একটা কৌতূহল মনের মধ্যে উকিঝুঁকি দিচ্ছিল। জিজ্ঞেস করলাম, সেখান থেকে চলে এলে কেন? সে অনেক কথা, বলতে গেলে সন্ধে হয়ে যাবে, পরে বলবো তোমায় সব। একটা রহস্যের সন্ধান পেলাম। মনে মনে ভাবলাম, পরে জিজ্ঞেস করে গল্পটা জেনে নিতে হবে। হকার্স বিল্ডিংয়ে পৌঁছে গিয়েছিলাম। এই জায়গাটা আমার হাতের তালুর মতোই চেনা। 3 তলা বিল্ডিং জুড়ে অজস্র ছোট ছোট দোকান। সারা বিল্ডিংয়ের দেওয়াল জুড়ে অজস্র হোর্ডিং, দোকানের ফেস্টুন। আলপিন থেকে এলিফ্যান্ট সব পাওয়া যায় এখানে। দোকানগুলির বাইরে বিজ্ঞাপনের মতো ঝুলছে রং বেরঙের নানা জামাকাপড়, শাড়ি, ফ্রক, চুড়িদার, কুর্তা।
দোকানগুলো সব একই ধাঁচের, কোনো ডেস্ক নেই। মেঝেতে ৭৫ ভাগ জুড়ে পুরু গদি পাতা, সামনে এক ফালি জায়গা ফাঁকা, সেখানে খরিদ্দারদের বসার জন্য কয়েকটি টুল পাতা। এল শেপের র্যাক জুড়ে থরে থরে সাজানো জামা কাপড়। ঘুরতে ঘুরতে আমরা দাঁড়িয়ে গেলাম একটি দোকানে, ছেলেদের শার্ট প্যান্টের দোকান, বাচ্চাদের নানান জামা কাপড়ও আছে। দোকানটিতে কোনো খরিদ্দার ছিল না, দুপুরবেলা বলে ভিড় একটু কমই থাকে। দোকানের মালিক মধ্যবয়সী, মাথার অনেকটা জায়গা জুড়ে টাক, লম্বাটে মুখ, মুখে কাঁচা পাকা দাড়ি, ঠোঁটের ওপরে চওড়া সাদা কালো গোঁফ, পরনে একটা সাদা চেক কাটা শার্ট। খরিদ্দার নেই বলে বসে বসে মোবাইল ঘাঁটছিলেন। আমাদের দেখে মনে হলো একটু ব্যস্ত হয়ে পড়লেন। মোবাইল পকেটে রেখে জিজ্ঞেস করে, কি নেবেন বলুন বৌদি? দেখছি, শার্ট দেখান আগে। কার জন্য? বয়স কত? আমি দোকানের বাইরে ঝুলিয়ে রাখা নানা ডিজাইনের জামাকাপড়গুলো দেখছিলাম। চমকে উঠি ছন্দা কাকিমার কথায়, এই তোমার সাইজ কত? প্রশ্নটা তখনও আমার বোধগম্য হয়নি। ছন্দা কাকিমাকে দেখে আপন মনে শার্টের কালার চয়েস করতে ব্যস্ত। ভদ্রলোক জিজ্ঞেস করে, ওনার জন্য 40 লাগবে। কি গো, তোমার শার্টের সাইজ বললে না? আমার জন্য শার্ট কিনছো? তখনও আমার হতবুদ্ধি ভাব কাটেনি। বিস্ময়ে তাকিয়ে আছি ছন্দা কাকিমার দিকে। নিজের কানে শুনেও বিশ্বাস করতে পারছিলাম না। পিটুইটারি গ্রন্থিতে তখন অনেকগুলো প্রশ্ন নিরন্তর ঘোরাফেরা করছে। এতক্ষণ আমার স্থির বিশ্বাস ছিল অর্ণবাবুর জন্য ছন্দা কাকিমা কেনাকাটা করতে বেরিয়েছে। হঠাৎ আমার জন্য শার্ট কেন? কি গো, হা করে তাকিয়ে আছো যে? সাইজ কত? 40। কিন্তু আমার জন্য শার্ট কেন? এটা ঠিক নয়। বারে, পরশু তোমার জন্মদিন যে, সেই জন্য তো কিনতে আসা। আরও একবার বিস্মিত হবার পালা। বিস্ময়ের ঘোর তখনও আমার কাটেনি। আমার জন্মদিন তুমি জানলে কি করে? ছন্দা কাকিমা হাসে। জেনে নিতে হয় যে। ছন্দা কাকিমার হাত চেপে ধরি। এটা ঠিক নয়। আমার জন্য তুমি শার্ট কিনবে কেন? হাতটা ছাড়িয়ে নেয় ছন্দা কাকিমা। তোমার জন্মদিনে আমারও তো কিছু দিতে ইচ্ছে হয় যে। দোকানদার ভদ্রলোক তখন কচি কলাপাতা রঙের এক কালারের একটি শার্ট হাতে তুলে ধরে বলে, এটি আপনাকে খুব মানাবে। আমাদের কথোপকথন বোধ করি শুনছিল ভদ্রলোক। আমি আর তাই কথা বাড়ালাম না। বললাম, রংটা খুব সুন্দর। আজকের পর্ব এই পর্যন্তই থাক। পরবর্তী পর্ব আজ সন্ধ্যে 7:30 এবং অন্তিম পর্ব আমি কালকেই আপলোড করে দেব। আপনাদের এই গল্পটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন। ধন্যবাদ।